আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো, পর্যায় সারণী ব্লকগুলোর পরিস্থিতি। মৌলের পর্যাবৃত্ত ধর্মের ওপর এমসিকিউ সিরিজ চলছে। এমসিকিউ সিরিজ পর্ব 3-তে আমরা পর্যায় সারণীর ব্লকগুলো নিয়ে আলোচনা করব। সর্বাধুনিক পর্যায় সারণীতে 118টি মৌল আছে। 118টি মৌলকে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে 4টা ব্লকে ভাগ করা হয়। কি বললাম আমি? ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে পর্যায় সারণীকে 4টা ব্লকে ভাগ করা হয়। একটাকে বলা হয় এস ব্লক মৌল, একটাকে বলা হয় পি ব্লক মৌল, একটাকে বলা হয় ডি ব্লক মৌল এবং একটাকে বলা হয় এফ ব্লক মৌল। তাহলে এস ব্লক মৌল কাকে বলে? যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে। সর্বশেষ ইলেকট্রনটি যদি এস অরবিটালে প্রবেশ করে তাকে বলা এস ব্লক মৌল। সর্বশেষ ইলেকট্রনটি যদি পি অরবিটালে প্রবেশ করে তাকে বলা পি ব্লক মৌল। যে সকল মৌল ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ ইলেকট্রনটি যদি ডি অরবিটালে প্রবেশ করে তাকে বলা ডি ব্লক মৌল। সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করলে তাকে বলা এফ ব্লক মৌল। শেষ। সেকেন্ড কথা, আমাদের জানতে হবে কোন কোন গ্রুপগুলোকে বলবো আমরা এস ব্লক মৌল। তা আমরা জানি সর্বাধুনিক পর্যায় সারণীতে পর্যায় আছে 7টা, গ্রুপ আছে 18টা। অ্যান্ড কোন কোন গ্রুপে এস ব্লকের মৌলগুলো অবস্থিত তা আমরা মনে রাখবো। পর্যায় সারণী গ্রুপ 1 এবং গ্রুপ 2 এবং 18 নম্বর গ্রুপের শুধুমাত্র হিলিয়াম, অনলি হিলিয়াম, এই কয়টা মৌল হচ্ছে এস ব্লক মৌল। তাহলে এস ব্লক মৌলের সংখ্যা কতটি? মৌল সংখ্যাও আমরা একটু জেনে ফেলি, খুবই গুরুত্বপূর্ণ। তা আমরা জানি পর্যায় সারণী গ্রুপ 1-এ আছে 7টা মৌল, 2-এ আছে 6টা মৌল এবং অনলি হিলিয়াম, এই মিলে তাহলে এস ব্লক মৌল সংখ্যা কটা হচ্ছে? 14টা। তাহলে লিখে ফেলি এস ব্লক মৌল সংখ্যা হচ্ছে 14টি। পি ব্লক মৌল কোথায় আছে তা আমরা মনে রাখবো গ্রুপ 13 থেকে 18 নম্বর গ্রুপ পর্যন্ত। 18 নম্বর গ্রুপে যেহেতু হিলিয়াম আছে নিষ্ক্রিয় গ্যাস, তাহলে এটা এস ব্লক মৌল হলেও অবস্থান কিন্তু পি ব্লকের ভেতরে, তাহলে হিলিয়ামটা বাদ যাবে। তাহলে হিলিয়াম বাদ গেলে 13 থেকে 18 প্রতিটাতে 6টা করে মৌল আছে আমরা মনে রাখবো। তাহলে পি ব্লক মৌল সংখ্যা হচ্ছে 36টি। আর গ্রুপ কি? 13 থেকে 18। ডি ব্লক মৌল কোন কোন গ্রুপে অবস্থিত? তা ডি ব্লক মৌল হচ্ছে 3 থেকে 12 নং গ্রুপে অবস্থিত। 3 থেকে 12। 3 থেকে 12 নং গ্রুপে কতটি মৌল আছে তা আমরা মনে রাখবো। ডি ব্লক মৌল সংখ্যা হচ্ছে 41টি। এটা কিন্তু আমরা খুবই ভুল করি এই জায়গাটা। ডি ব্লক মৌল সংখ্যা হচ্ছে 41টি। তোমরা দেখবা যে 2টা নিচে কিন্তু পর্যায় আছে, ষষ্ঠ পর্যায় এবং সপ্তম পর্যায়ে 15-30টা মৌল আছে। একটা বলি অ্যাক্টিনাইজ সিরিজ, একটা বলি আমরা ল্যান্থানাইজ সিরিজ। লা থেকে লু 57 থেকে 71, এটা বলি ল্যান্থানাইজ সিরিজ। এসি থেকে এলআর, অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত এখানে আছে 15টা, এটা বলে অ্যাক্টিনাইজ সিরিজ। 15-30টা মৌলের মধ্যে ল্যান্থানাইজ সিরিজের এলএ, অ্যাক্টিনাইজ সিরিজের এসি এবং টিএইচ অর্থাৎ অ্যাক্টিনিয়াম এবং থোরিয়াম 89-90 এবং এলএ 57-89-90, এই 3টা মৌল কিন্তু ডি ব্লক মৌল, যদিও নিচে এফ ব্লকের মধ্যে আছে মনে রাখবা। তাহলে 3 থেকে 12তে আছে, এখানে আছে 38টা। আর এলএ, এসি, টিএইচ এই 3টা মিলে এটা হচ্ছে 41টা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবাই ভুল করে, 40টা দেয়, 38টা দেয়, 41টা কিন্তু কেউ দেয় না। খুবই গুরুত্বপূর্ণ এটা। তাহলে এফ ব্লক মৌল কী হবে? তা পজিশনের একদম নিচে ল্যান্থানাইড সিরিজ, অ্যাক্টিনাইড সিরিজগুলো, কিন্তু তার মধ্যে 3টা মৌল ডি ব্লক। তাহলে এফ ব্লক মৌল সংখ্যা হচ্ছে 27টা। তোমরা যোগ করে দেখো 14, 36, 41, 27, 118টা মৌলই তোমরা এখানে পেয়ে যাবে। এখন সংখ্যা গেল, গ্রুপ গেল, মৌল সংখ্যা গেল। চেনার উপায় কীভাবে আমরা চিনব যে এটা এস ব্লক মৌল? আমরা মনে রাখবো এস ব্লক মৌলের একদম সর্বশেষ শক্তি স্তরের আমরা যদি ভ্যালেন্স শেলের ইলেকট্রন বিন্যাস বলি, ভ্যালেন্স শেলের ইলেকট্রন বিন্যাস হবে NS1 থেকে 2। হাইড্রোজেন যেমন 1s1, হাইড্রোজেন কি এস ব্লক মৌল। হিলিয়াম 1s2, তাহলে হিলিয়ামও এস ব্লক মৌল হলেও যেহেতু নিষ্ক্রিয় গ্যাস তাই 18 নম্বর গ্রুপে রাখা হয়েছে, এক্সেপশন হিসেবে মনে রাখবো। পি ব্লক মৌলের কনফিগারেশন কী হবে? NS2 NP 1 থেকে 6। কেন? আমাদের পি মানে 3টা অরবিটাল, একটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে, তাহলে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে এরকম হবে। তাহলে পি ব্লকের প্রথম মৌল বোরন, ইলেকট্রন বিন্যাস করে দেখো 1s2 2s2 2p1। আমি বললাম সর্বশেষ ইলেকট্রনটি যদি পি অরবিটালে প্রবেশ করে পি ব্লক মৌল, তাহলে বোরন একটা পি ব্লক মৌল। অ্যালুমিনিয়ামও একটা পি ব্লক মৌল, কারণ 3s2 3p1 হবে।
ডি ব্লক মৌল কি 3 থেকে 12, যেমন আয়রন একটা ডি ব্লক মৌল। আয়রনের ইলেকট্রোবিন্যাস করলে আর্গন 4s2 3d6, ডিতে 6টা ইলেকট্রন আছে। তাহলে আমরা এটা যদি লিখে ফেলি n-1 ডি, তাহলে কি হবে 1 থেকে 10 ns, 1 থেকে হবে 2, কারণ কপারে আমরা দেখেছি 1 হয়, কপারে দেখেছি না আমরা 3d10 4s1, এই জন্য 1 থেকে 2। এ ব্লক মৌল কনফিগারেশন কি একটু নিচে লিখি বাবা, জায়গা এখানে নেই যেহেতু। ns2 n-1 d01, আমরা 1 লিখলাম, n-2 f, যেহেতু 6টা অরবিটাল তাহলে 1 থেকে 14। আমরা মনে রাখবো এফ ব্লকের মৌলগুলো আছে হচ্ছে গ্রুপ, মনে রাখবো গ্রুপ হচ্ছে 3-এ থাকে। এফ ব্লকের মৌলগুলো কোথায় থাকে? গ্রুপ 3-এ থাকে, এবং পর্যায় সারণীর সবচেয়ে বড় গ্রুপ হচ্ছে গ্রুপ 3, এখানে সবচেয়ে মৌল বেশি আছে, মনে রাখবো আমরা। এটা হচ্ছে কনফিগারেশন। কিভাবে? এই যে এখানে একটা, এখানে 2টা যোগ করলে কিন্তু 3ই হবে, তাহলে ল্যান্থানাইট, অ্যাক্টিনাইট সবগুলোই কিন্তু গ্রুপ 3 মৌল। তাহলে পর্যায় সারণীর সবচেয়ে বড় গ্রুপ কি? গ্রুপ 3। তাহলে এস-পি-ডি-এফ পরিস্থিতি বুঝতে পারছো না? তাহলে আমার ল্যান্থানাইট অ্যাক্টিনাইট সিরিজ আমাদের জানলাম পর্যায় সারণীর নিচে আছে। এছাড়াও আমরা একটা জিনিস ভুল করি, বিশেষ করে ডি ব্লকের ক্ষেত্রে একটাকে বলা হয় অবস্থান্তর মৌল। কি বলা হয়? অবস্থান্তর মৌল, ট্রানজিশন এলিমেন্ট। তাহলে অবস্থান্তর মৌল কি? অবস্থান্তর মৌল হওয়ার কন্ডিশন 2টা, মাস্ট বি ডি ব্লক মৌল হওয়া লাগবে, ডি ব্লক মৌল হতে হবে। সেকেন্ড কথা, স্থিতিশীল আয়নের ডি অরবিটাল, স্থিতিশীল আয়নের ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকবে, আংশিকভাবে পূর্ণ, তার মানে D1 থেকে D9। তাহলে অবস্থান্তর মৌল হতে গেলে কন্ডিশন কি? ডি ব্লক হওয়া লাগবে, স্থিতিশীল আয়নের ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ D1 থেকে D9 হওয়া লাগবে। এই দুটো কন্ডিশন মানলে তাহলে ডি ব্লক মৌলের ওইগুলোকে আমরা বলবো অবস্থান্তর মৌল। যেহেতু জায়গা কম আমি একটু মিশিয়ে দিলাম উপরে। যেমন আয়রন আমরা জানি ডি ব্লক মৌল। কেন? আয়রনের ইলেকট্রোবিন্যাস দেখলে তুমি দেখবা সর্বশেষ ইলেকট্রনটি ডিতে প্রবেশ করেছে, ডি ব্লক মৌল। এখন আয়রনের অবস্থা, জারণ অবস্থা 2টা হয়, 2+, 3+। আমি যদি 3+ ধরি, স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, তাহলে 3টা ইলেকট্রন চলে যাবে। ইলেকট্রন প্রবেশ করে 3টা নীতি অনুসারে, আউবাউ, হুন্স, পাউলি। কিন্তু ইলেকট্রন বের হওয়ার কোনো নীতি নেই, একটাই নীতি, সবসময় সর্ববহিষ্ঠ শক্তিস্তর থেকে বের হবে। সর্ববহিষ্ঠ শক্তিস্তর কোনটা? 4। তাই এখান থেকে 2টা চলে যাবে, তারপরে আর একটা যাবে, যেহেতু 3+, তাহলে 3d5, তাহলে 4s0 3d5 আমরা লিখে ফেলি। তাহলে স্থিতিশীল আয়নে কি ডি কি ইলেকট্রন আছে না এবং অপূর্ণ না, তাহলে এটা আমরা বলতে পারবো অবস্থান্তর মৌল। তাহলে ডি ব্লক প্লাস অবস্থান্তর এটা কিন্তু উভয়ই। এখন স্ক্যান্ডিয়াম যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, আর্গন 4s2 3d1 মাস্ট বি ডি ব্লক মৌল। কিন্তু স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল জারণ অবস্থা হচ্ছে 3+, স্ক্যান্ডিয়াম 3+। তাহলে 3টা ইলেকট্রন চলে যাবে, তাহলে 4s থেকে 2টা যাবে, 3 থেকে একটা যাবে, তাহলে দ্বিতীয়তে কোনো ইলেকট্রনই নেই, ফাঁকাও থাকা যাবে না, 10ও থাকা যাবে না, পূর্ণ হওয়া যাবে না। তাহলে এটা ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল নয়। সেম ঘটনা জিঙ্ক, আমরা যে ইলেকট্রন বিন্যাস করি, আর্গন 4s2 3d10, জিঙ্কের জারণ অবস্থা জিঙ্ক 2+, তা 2টো ইলেকট্রন চলে যাবে, 3d10, যে পূর্ণ আছে, পূর্ণ হওয়া যাবে না, একদম ফাঁকা হওয়া যাবে না। তাহলে স্ক্যান্ডিয়াম, জিঙ্ক ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর নয়। তা আমরা মনে রাখবো ডি ব্লক মৌলগুলোর মধ্যে যারা D1 থেকে D9 এই কনফিগারেশন এবং স্থিতিশীল আয়নে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ, তারা হবে অবস্থান্তর মৌল। তাহলে স্ক্যান্ডিয়াম, জিঙ্ক ডি ব্লক মৌল হলে এরা অবস্থান্তর নয়। আমি চাচ্ছি এই সিরিজটাতে তোমরা A to Z মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং যেখানেই পরীক্ষা দাও তোমরা যেন 100% উত্তর করতে পারো। কোনটি অবস্থান্তর মৌল নয় তাই দেখতে হবে। জিঙ্ক, স্ক্যান্ডিয়াম থাকা যাবে না, নিকেল, ম্যাঙ্গানিজ, এই যে জিঙ্ক এটা হবে, এটা অবস্থান্তর মৌল নয়, ডি ব্লক মৌল এটা। অ্যাক্টিনাইট মৌল কোনটি? অ্যাক্টিনাইট মানে কি? LA থেকে LU, ল্যান্থানাইট সিরিজ 57 থেকে 71, আর AC থেকে LR 89 থেকে 103, এটা হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। তো অ্যাক্টিনাইট মৌল কোনটা? এই থোরিয়াম 90, এটা হবে উত্তর। পর্যায় সারণীতে ডি ব্লক মৌল সংখ্যা 41টি, একটু আগে বললাম, খুবই গুরুত্বপূর্ণ। এস ব্লক মৌল সংখ্যা কতটি? এস ব্লক মৌল সংখ্যা হচ্ছে 14টি।
নিচের কোনটি এস ব্লকে অন্তর্ভুক্ত? বোরন হচ্ছে পি, নাইট্রোজেনও পি, অক্সিজেনও পি, হিলিয়াম 18 নম্বর গ্রুপে থাকলেও এস ব্লক মৌল, এক্সেপশন। ব্রোমিন কোন ব্লকের মৌল? ব্রোমিন হচ্ছে 35 পারমাণবিক সংখ্যা, তা 35 হচ্ছে হ্যালোজেন গ্রুপ, এটা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তা বললাম 13 থেকে 18 নম্বর গ্রুপ থাকলে পি ব্লক মৌল, ইলেকট্রোবিন্যাস করার দরকার নেই, এটা হচ্ছে পি ব্লক মৌল। আশা করি ব্লক থেকে যদি তোমাদের কোশ্চেন আসে তোমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারবে। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবে এবং ফ্রেন্ডদেরকে অবশ্যই শেয়ার করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।